হিস্ট্রিটা কি। আসলে কেমিস্ট্রির শুরুর দিকে আসলে 1661 থেকে 1900 সালে এই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিটা আসলে ইমপ্রুভমেন্ট ঘটে। কেন ঘটে আসলে সেই সময় আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মানুষের মনে অ্যারাইজ করে। আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এলিমেন্টস অথবা কেমিক্যালস আছে সেগুলো আসলে কি ওইগুলো সম্পর্কে মানুষের তখন জানা ছিল না, কিন্তু মানুষের মনে তখন বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যারাইজ করে যে কি কি এলিমেন্ট সেখানে আছে আমাদের চারপাশে এবং এগুলোর ফান্ডামেন্টাল নেচার কি, গতি প্রকৃতি কি, এবং এগুলো নিয়ে যে জায়গায় আসলে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এবং এই 1661 থেকে 1900 সালের দিকে আসলে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটার বিভিন্ন ধরনের ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট ঘটে এবং আমাদের বিজ্ঞানের জগতে বিভিন্ন ধরনের অবদান রাখে। যেমন যেটা বলছে যে ডিউরিং দিস পিরিয়ড significant analytical contribution to chemistry, কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন আসে। কিভাবে আসে তারা বলছে যে এই সময় আসলে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়। কি ডেভেলপমেন্ট হয়? যেমন সিস্টেমেটিক এলিমেন্টাল অ্যানালাইসিসটা আমরা আসলে এই সময় পাই, যে ধারাবাহিকভাবে কোনো একটা কম্পাউন্ডকে আমরা আইডেন্টিফাই করব সেই প্রসিডিউর গুলো আসলে ডেভেলপ হতে থাকে। এবং এই সিস্টেমেটিক এলিমেন্টাল অ্যানালাইসিসটা যিনি প্রথম করে থাকেন তিনি হচ্ছেন জাস্টাস ফন লিভিক। এই লেভিক হচ্ছে সিস্টেমেটিক অ্যানালাইসিসটা প্রথম দিয়ে থাকেন। তারপরে আসলে আস্তে আস্তে এক একটা ইমপ্রুভমেন্ট হতে থাকে। নেক্সট যে ইমপ্রুভমেন্টটা আসে সেটা হলো সিস্টেমেটাইজ অর্গানিক অ্যানালাইসিস বেসড অন দ্য স্পেসিফিক রিঅ্যাকশন অফ ফাংশনাল গ্রুপ। যেমন কার্বনিল গ্রুপের সিও ডাবল বন্ড থাকে সেটার আবার সিস্টেমেটিক অ্যানালাইসিস গুলো একরকম, এবং অ্যারোমেটিক যে কম্পাউন্ড আছে তাদের যে ফাংশনাল গ্রুপ আছে তারা ভিন্ন রকম। এই ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ গুলোকে সিস্টেমেটিক ভাবে আইডেন্টিফাই করার প্রসিডিউর গুলো আসলে চলে আসে। এবং প্রথম যে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসটা আসলে আবিষ্কৃত হয় সেটাকে আমরা বলছি ফ্লেম ইমেসিভ স্পেকট্রোফটোমেট্রি। একটা কথার মাঝখানে বলে নেওয়া ভালো যে দেখো ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস প্রথম যেটা আবিষ্কৃত হয় সেটাকে আমরা বলছি ফ্লেম ইমেসিভ স্পেকট্রোফটোমেট্রি। একটু খেয়াল করো যে ফ্লেম ইমেসিভ স্পেকট্রোফটোমেট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের টেকনিক্স বা প্রসিডিউর যেখানে ফ্লেম ইমিশনটাকে কাজে লাগিয়ে আমরা ওই কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করে থাকি। এবং যে যন্ত্র বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা সেটাকে করব সেটাকে কিন্তু তখন আর স্পেকট্রোফটোমেট্রি বললে হবে না। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায়ই ভাইভাতে একটা জিজ্ঞেস করে যে তোমাদের এই অর্গানিক কম্পাউন্ড বা বিভিন্ন ধরনের কলোরিমেট্রিক অ্যানালাইসিস এর জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর কয়েকটা নাম বলো। খুবই সিম্পল কোয়েশ্চেন, তোমরা প্রায় যেটা ভুল করো বলে থাকো ফ্লেম ইমেসিভ স্পেকট্রোফটোমেট্রি, এটা কিন্তু কারেক্ট নয়। ফটোমেট্রি হচ্ছে টেকনিক্স, আর যে ইনস্ট্রুমেন্টটা হবে সেটা হবে ফ্লেম ইমেসিভ স্পেকট্রোফটোমিটার। খেয়াল রাখবে এটা। এবং প্রথম যেটা আবিষ্কার হয় এটাই প্রথম আবিষ্কার হয় এবং যিনি আবিষ্কার করেন তাকে বলা হচ্ছে রবার্ট বুনসেন। এবং রবার্ট বুনসেনের পরে আসলে গাস্টভ ক্রিফক নামে একজন সায়েন্টিস্ট আসেন যিনি আসলে আবিষ্কার করেন রুবিডিয়াম এবং কেসিয়াম নামে দুইটা কম্পাউন্ড। সেটা করেন আসলে 1860 সালের দিকে। এবং এই 1860 সালের পরে আসলে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে ব্যাপক একটা আসলে কি বলবো গণজাগরণের মতো একটা বেশ ব্যাপক উন্নতি হয়, মেজর ডেভেলপমেন্ট হয় অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে 1900 সালের পরের দিকে। এবং এই সময় আসলে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসটা বিজ্ঞানের একটা বিশেষ শাখা হয়ে ওঠে। এবং ডিউরিং দিস পিরিয়ড বলতেছে যে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস বিকামস প্রোগ্রেসিভলি ডমিনেন্ট, বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। কেন চিহ্নিত হয়? কারণ ইন পার্টিকুলার মেনি অফ দ্য বেসিক স্পেকট্রোস্কোপিক এন্ড স্পেকট্রোমেট্রিক টেকনিক্স ওয়ার ডিসকভার্ড ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, 20 সেঞ্চুরির শুরুর দিকে, এবং এগুলোর রিফাইন হয় বা এগুলোকে আরো অথেন্টিক বা স্পেসিফাই করা হয় কখন? 20 শতকের শুরুর দিকে না শেষের দিকে। এবং এই 20 শতকের শেষের দিকে আসলে কি হয়, এই যে স্পেকট্রোস্কোপিক এবং স্পেকট্রোফটোমেট্রিক যে টেকনিক গুলো আছে সেগুলোর আসলে প্রায়োগিক দিকগুলো কিভাবে বিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগানো যায় সেই জিনিসগুলো চলে আসে। কি বলেছে যে the late 20th century also show an expansion of the application of analytical chemistry. এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটার প্রায়োগিক দিকগুলো আসলে আলোচনা করা হয়, তখন চলে আসে যে এগুলোকে বিজ্ঞানে কিভাবে কাজে লাগানো যায়। ধরো কোনো একজন লোক মারা গেল, সে কি আসলে আত্মহত্যা করেছে নাকি আসলে তাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে? এই প্রশ্নগুলো যখন আসে তখন এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির প্রায়োগিক দিকগুলোর সাহায্য নেওয়া হয়। সাহায্য নিয়ে আসলে আমরা এখন জানি যে
ফরেনসিক যে রিপোর্ট গুলো দেওয়া হয় সেইখানে আসলে বলে দেওয়া যায় যে একজন মানুষকে কিভাবে আসলে হত্যা করা হয়েছে। হয়তো বা দেখা যায় যে তার গলায় যে বিভিন্ন ধরনের দাগ থাকে সেই দাগগুলো কি ধরনের, অথবা তার যদি আমরা দাঁতের স্ট্রাকচার দেখি তাহলে বলতে পারি যে ওই লোকটার আসলে বয়স কি ধরনের ছিল। এই জিনিসগুলো আসলে প্রায়োগিক দিকগুলো আসলে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির এক্সপানশন ঘটে এই 20th সেঞ্চুরির শেষের দিকে। বলছে সামহাট একাডেমিক, শুধুমাত্র ফরেনসিকই নয়, এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল এবং মেডিকেল কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন একাডেমিক্স এর এগুলো সলভ করতে সম্ভব হয় এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির অ্যাপ্লিকেবল দিকগুলো আসলে আবিষ্কারের ফলে। এই মোটামুটি একটা শর্ট হিস্ট্রি কিভাবে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটা আমাদের জীবনে এসেছে। এরপরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে রোল অফ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি ইন দ্য সায়েন্স। আসলে বিজ্ঞানে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির ভূমিকা কি? প্রথমে যেটা বলছে যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোথায়? বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। কেন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি সেটা বলছে যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটা হচ্ছে একটা আর্ট, রিকগনাইজিং, জানতে পারা ডিফারেন্ট সাবস্টেন্স এন্ড ডিটারমিনিং ইটস কনস্টিটিউয়েন্টস। কারণ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির মাধ্যমে কোনো একটা কম্পাউন্ডকে আমরা আইডেন্টিফাই যেমন করতে পারি, শুধু আইডেন্টিফাই না, এবং তার কি কি ধরনের কনস্টিটিউয়েন্টস বা উপাদান আছে সেটাও আমরা জানতে পারি। আরো যেটা জানতে পারি সেটা হচ্ছে যে সেই কনস্টিটিউয়েন্টস গুলো আসলে কোন কোন জিনিসের জন্য রেসপন্সিবল বা কোন কোন বৈশিষ্ট্যের জন্য রেসপন্সিবল সেগুলো আমরা জানতে পারি। and takes a prominent position among the application of sciences, এবং বিজ্ঞানের বিভিন্ন ধরনের ব্যবহারের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির যেমন দুইটা ধাপ আছে, সেই ক্ষেত্রে আসলে যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইটিক্যাল মেজারমেন্টস, তোমরা অলরেডি জানো যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেজারমেন্টস হয় অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, যদি ব্রড দুইটা টার্মে আমরা ভাগ করে থাকি। সেই ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ যে অ্যানালাইটিক্যাল মেজারমেন্টস গুলো আছে সেগুলো আসলে একটা ভাইটাল মানে গুরুত্বপূর্ণ আসলে গবেষণার এরিয়া হিসেবে কাজ করে। কোথায় কাজ করে? কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি এবং অন্যান্য ধরনের বিজ্ঞানে এই কোয়ালিটেটিভ অ্যানালাইটিক্যাল মেজারমেন্টস গুলো কাজে লাগে। এবং এই অ্যানালাইটিক্যাল মেজারমেন্টস গুলো কাজে লাগিয়ে আসলে আমরা আসলে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারি। যেমন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো যেমন ইটস সুপ্রিম ইম্পর্টেন্স হ্যাজ কজড ইট টু বি effectively cultivated from a very early period in the history of chemistry. যখন খুব শুরুর দিকে আমাদের কেমিস্ট্রিটা শুরু হয় তখন এটার হিস্ট্রিটা জানা এবং এইটা কি কি ধরনের কম্পোনেন্টস নিয়ে গঠিত সেই জিনিসগুলোর একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ওঠে। তো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ওঠে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। এবং এটা আস্তে আস্তে বিভিন্ন ধরনের বিজ্ঞানের ডোমেইনে অর্থাৎ বিভিন্ন শাখায় ছড়িয়ে পড়ে। যেমন আমরা দেখলাম বায়োলজি, জিওলজি, একাডেমিক্স, বিভিন্ন ধরনের জায়গায় আসলে ছড়িয়ে পড়ে। কোয়ান্টিফাই করার যে জিনিসগুলো আছে সেগুলো করা যেতে পারে। মোস্ট পিপল অ্যাপ্লাই সাম ফর্ম অফ অ্যানালাইসিস অলমোস্ট এভরিডে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই আসলে কিছু না কিছু কেমিক্যাল অ্যানালাইসিস আমাদের অজান্তেই করে থাকি। কি ধরনের জিনিসগুলো করে থাকি? যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাদ্যের ঘ্রাণ নিয়ে থাকি। ঘ্রাণটা আমরা কেন নেই? নেই যে আসলে এই খাবারটা আসলে কি পচে গিয়েছে না ভালো সেটার একটা স্মেল, অথবা ওই স্মেলটা কি তোমার কাছে খুব অ্যাপিলিং মনে হচ্ছে কিনা, তোমার প্যালেটকে বাড়াচ্ছে কিনা, সেই জিনিসগুলো সম্পর্কে অ্যাসিওর হওয়ার জন্যই আমরা স্মেলটা নিয়ে থাকি। আবার বিভিন্ন সময় আমরা কি করে থাকি? টেস্ট করে থাকি বিভিন্ন ধরনের সাবস্টেন্স। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই খাবারটা কি সুইট অর সাওয়ার। এখন তোমার টেস্ট বার্ড অনুযায়ী তুমি সেটাকে পছন্দ করে নিতে পারো। এটাও হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস এর একটা গুরুত্বপূর্ণ দিক, এবং আমরা প্রতিদিনই আমাদের অজান্তে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটাকে ব্যবহার করে চলেছি। এই ছিল মোটামুটি আমাদের কি বলবো রোল, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির রোল বিজ্ঞানের ক্ষেত্রে। এটা ছিল ব্রডার টার্ম। এখন আমরা আসলে জানতে চাই, আমরা যেহেতু এগ্রিকালচারিস্ট হব, কৃষিবিদ হব, তাই কৃষি গবেষণার ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসের কি ভূমিকা আছে? রোল অফ ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস ইন এগ্রিকালচারাল রিসার্চ। আমাদের কৃষি গবেষণার ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসের কি ভূমিকা?
আসলে এই যে আমরা টপিকসটা পড়ছি সেই টপিকসটা আসলে একটু কি বলবো মানে কাঠখোট্টা টাইপের, এখানে আসলে বোঝানোর বা রস বের করার খুব জিনিস খুবই অল্প আসলে। এই জিনিসগুলো আসলে সাইন্টিফিক বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে অলরেডি এস্টাবলিশ করা, আমরা শুধু সেগুলোকে জানতে পারি এবং সেইগুলো সম্পর্কে মেমোরাইজ করতে পারি এবং সেই টেকনিক্স গুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করতে পারি, কিন্তু এটার মধ্যে আসলে খুব রিয়েকশন মেকানিজমের মতো বা কি বলবো একটার সাথে একটা রিয়েকশন করে একটা নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে সেই ধরনের জিনিসগুলো বের করার জায়গা খুব কম। তাহলে আমরা জানবো এখন রোল অফ ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস ইন এগ্রিকালচারাল রিসার্চ। এখানে যেটা বলছে প্রথমে, এটা একটা প্রোভাইডস এ থরো ইন্ট্রোডাকশন। কিসের ইন্ট্রোডাকশন দেয়? এ ওয়াইড রেঞ্জ অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ওয়াইডলি ইউজড ইনস্ট্রুমেন্টাল টেকনিক্স। বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টাল টেকনিক্স গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, এবং পরিচয় করিয়ে দেওয়ার ফলে কি ঘটে? মেনটেন্স এ কেয়ারফুল ব্যালেন্স। একটু খেয়াল করে শুনো, এটা মেনটেন্স এ কেয়ারফুল ব্যালেন্স বিটুইন ডেপথ এন্ড ব্রেথ অফ কভারেজ। তার মানে যেটা বলতে চাচ্ছে আসলে এই ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস গুলো যখন আবিষ্কৃত হয়নি তখন আমরা কোনো একটা কম্পাউন্ড সম্পর্কে, তো সেটা কি ধরনের কম্পাউন্ড সেটা তো জানতেই পারতাম না, শুধু আমরা দেখতাম যে এই এই জিনিসগুলো ঘটে। অথবা আমরা জানতাম যে, একটা সিম্পল উদাহরণ যদি দেই, যে আমাদের টেস্ট বাড গুলোতে সুইট অথবা সাওয়ার যে জিনিসগুলো লাগছে সেটার জন্য আসলে কোন কেমিক্যাল গুলো দেয় সেই জিনিসগুলো আসলে আমাদের হাতে তখনো ধরা পড়েনি যতক্ষণ না আমরা এই ইনস্ট্রুমেন্টাল টেকনিক্স গুলোর সাহায্য নিচ্ছি। শুধু ইনস্ট্রুমেন্টাল টেকনিক্স গুলোর মাধ্যমে আমরা জানতে পারছি না যে যে সুইট এবং সাওয়ারের জন্য যে রেসপন্সিবল কম্পাউন্ড গুলো কি কি, শুধু সেইটাই না, সেটার সাথে সাথে আমরা জানতে পারছি এবং সুইট এবং সাওয়ারের যে জন্য যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো দেয় সেটা কি পরিমাণে আছে এবং সেগুলো কোন গ্রুপের, সেগুলো রিয়াকশন মেকানিজম কি এবং সেগুলো কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়। তার মানে এই যে জিনিসগুলো বা কম্পাউন্ড গুলো রেসপন্সিবল তার সব ইনস এন্ড আউট সবগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারছি, এবং এইটার সাথে আমরা সাহায্যে আমরা জানতে পারছি যে কি কি ইন্টারপ্রিটেশন সেখান থেকে করা যায়। যেমন ওইটা কোন গ্রুপের, সাওয়ার অথবা সুইটের জন্য যে কম্পাউন্ড গুলো রেসপন্সিবল সেটা এইটাই আমি নিশ্চিত ভাবে বলতে পারছি। কেন বলতে পারছি? কারণ আমার ইনস্ট্রুমেন্টাল টেকনিক সেটাকে আইডেন্টিফাই করে দেখিয়ে দিচ্ছে। Furthermore, the ability of instrumental analysis to establish structural determination, সেটার গঠন কি ধরনের সেটাও আমরা ডিটারমিন করতে পারছি, and analyze intermolecular mutual reaction, এবং এই স্ট্রাকচারের ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল গ্রুপ আছে, তাদের নিজেদের মধ্যে কি ধরনের রিঅ্যাকশন হচ্ছে সেগুলো আমরা জানতে পারছি। এই কথাটা আমি অলরেডি বলে ফেলেছি। হেল্পস টু প্রমোট স্টাডিজ ইন আদার ফিল্ড সাচ এস ইনফরমেশন সায়েন্স, এবং এই ইনফরমেশন সায়েন্সে এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ইনফরমেশন সায়েন্স হতে পারে সেটা ডিটেকটিভ কাজে হতে পারে, হতে পারে সেটা ফরেনসিক কাজে, হতে পারে সেটা আমাদের কেমিস্ট্রির বিভিন্ন ধরনের কি বলবো কেমিক্যাল গ্রুপ আইডেন্টিফাই করার কাজে ব্যবহার করা যেতে পারে। ইনফরমেশন একটা ব্রডার টার্ম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আমি বলে রাখি, যারা অলরেডি পার্টিসিপেট করেছো তারা তোমাদের চ্যাট অপশনে গিয়ে তোমাদের আইডিটা পোস্ট করা শুরু করো। যারা অলরেডি পার্টিসিপেট করেছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই পার্টিসিপেট করেছো, তোমরা অলরেডি চ্যাট অপশনে গিয়ে সেখানে তোমাদের আইডিটা এনরোল করা শুরু করো। অলসো অ্যাটেম্প্ট টু অ্যানালাইজ দ্য মেকানিজম, এই যে মেকানিজম অফ অ্যাকশন এন্ড স্ট্রাকচার অফ দ্য বায়োলজিক্যালি ফাংশনাল মলিকুলস। মেকানিজমটা কি, রিঅ্যাকশনটা কিভাবে ঘটে, কার সাথে কত অণু রিঅ্যাকশন করে কোন নতুন কম্পাউন্ডটা হয়, সেটাও আমরা এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির মাধ্যমে জানতে পারি। এবং এর স্ট্রাকচার অফ দ্য বায়োলজিক্যালি ফাংশন মলিকুলস কি কি আছে সেগুলো জানতে পারি, এবং বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল পলিমার থাকে সেগুলো সম্পর্কেও জানতে পারি। বায়োলজিক্যাল পলিমার কি ধরনের হতে পারে, যেমন প্রোটিন এবং পেপটাইড সেখানে আছে কিনা, কি কোন ধরনের প্রোটিন এবং পেপটাইড বন্ড সেখানে আছে সেগুলো সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। এরপরে যে বেসিক টার্মিনোলজিটা আমাদের জানা দরকার, আসলে কেমিক্যাল অ্যানালাইসিস আসলে কি। কেমিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে the application of a process or series of processes in order to identify or quantify a substance। এটা হচ্ছে একটা প্রক্রিয়া বা সিরিজ অফ প্রক্রিয়া, সেখানে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি, অথবা কি পরিমাণে আছে সেটা কোয়ান্টিফাই করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি the components of a solution or mixture,
কোন একটা সলিউশনে কি পরিমাণ সলিউট এবং সলভেন্ট আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। or the determination of the structure of chemical compounds, অথবা কোনো একটা কেমিক্যালের স্ট্রাকচার সম্পর্কে ডিটারমিন করতে পারি। সেই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি কেমিক্যাল অ্যানালাইসিস। এখন কেমিক্যাল অ্যানালাইসিস দুই ধরনের হয়, তোমরা অলরেডি জানো, তারপরে আমি একটু বলে নিচ্ছি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস শুধুমাত্র বলে সেটার কেমিক্যাল আইডেন্টিটি কি, অর্থাৎ সেটা কি আসলে মিথানল ইথানল সেটা বলে দেয়, কিন্তু সেটা কি পরিমাণে আছে সেটা জানতে হলে আমাদেরকে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের সাহায্য নিতে হবে, যেটার মাধ্যমে আসলে জানা যায় যে the relative amount of one or more of the species or analytes in numerical terms, অর্থাৎ গাণিতিক সংখ্যার মাধ্যমে সেইখানে কতটুকু পরিমাণ সেই মিথানল বা ইথানল আছে সেটা আমরা জানতে পারবো। কিন্তু তার মানে কি আমাদের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস দরকার নেই? অবশ্যই দরকার আছে। কেন দরকার আছে? কারণ কোনো একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস শুরু করার আগে আমাদের বেসিক যে আইডিয়া নেয়ার জন্য আসলে আমাদের কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা শুরু করা দরকার। তুমি হয়তোবা মিথানল ইথানল আমি জানি, সেই জন্য আমি বলছি যে তুমি মিথানল ইথানল এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কি করব, কাজ করব। কিন্তু তুমি এমন একটা কম্পাউন্ড নতুন সেখান থেকে তুমি আইসোলেশন করতে পারো যেটা সম্পর্কে তুমি জানোই না, সেজন্য তোমার আগে কি করতে হবে, বিভিন্ন ধরনের কোয়ালিটেটিভ টেস্ট করে দেখতে হবে সেখানে কোন কেমিক্যাল কম্পাউন্ডটা উপস্থিত আছে। এটা যখন তুমি শিওর হয়ে যাবে তখনই তুমি কেবলমাত্র কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে সেই কম্পাউন্ডটা কি পরিমাণ আছে সেটা ডিটারমিন করতে পারবে। তার মানে কোন একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই কোয়ালিটেটিভ টেস্টটা করে নিতে হবে। এরপরে আমরা যেটা জানবো ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, এই ইনস্ট্রুমেন্ট গুলোর ভূমিকা কি কেমিক্যাল অ্যানালাইসিসে, রোল অফ ইনস্ট্রুমেন্টস ইন কেমিক্যাল অ্যানালাইসিস। এই কেমিক্যাল অ্যানালাইসিসে ইনস্ট্রুমেন্ট গুলোর ভূমিকা কি? Analytical instruments are important in the isolation, structural determination and synthesis of such substances. এগুলোকে পৃথকীকরণ, এদের স্ট্রাকচার ডিটারমিনেশন এবং এদের সিনথেসিসের জন্য আসলে এই ইনস্ট্রুমেন্ট গুলোর দরকার হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা আমি এখন বলবো সেটা হলো দ্য অ্যাডভান্স ইন অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টস গুলো আসলে ক্রমান্বয়ে আমাদের বিজ্ঞানের অগ্রগতির ফলে আসলে সেগুলোকে আসলে আরো বেশি ইমপ্রুভ করা সম্ভব হয়েছে, এবং এই ইমপ্রুভ করার ফলে যেটা হয়েছে সেন্সিটিভিটি খুব বেড়েছে। সেন্সিটিভিটি কি জিনিস? আসলে সেন্সিটিভিটি হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে আসলে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কতটুকু ভালো কাজ করে। ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্টে আমি 10 ppb পেস্টিসাইড নির্ণয় করতে পারি, কিন্তু আমাদের বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে এটা সেন্সিটিভিটি আমি যদি বাড়িয়ে দেই তাহলে আমার 10 ppb এর নিচে অর্থাৎ 0.1 পর্যন্ত যদি আমি পেস্টিসাইড সেখানে ডিটারমিন করতে পারি তাহলে সেটা আসলে আরো বেশি আমার ক্ষেত্রে অনেক বেশি ডাটা দিবে। যেমন আমি বলছি 10 ppb পেস্টিসাইড আমি ডিটারমিন করতে পারি কোনো একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে, কিন্তু এর মানে এই যে 10 ppb এর নিচে যে পেস্টিসাইড গুলো সেখানে ছিল সেগুলো ডাটা দিয়েছে কিন্তু সেগুলোকে আমি কাউন্ট করতে পারছি না। কেন পারছি না? কারণ এই ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি সেই পর্যন্ত নেই। সেন্সিটিভিটি সেই পর্যন্ত নেই মানে কি? সেন্সিটিভিটি সেই পর্যন্ত মানে এই যে ওই ডাটাগুলো অর্থাৎ 10 ppb এর নিচে যে ডাটাগুলো সেই ডাটাগুলো আমার যে স্ট্যান্ডার্ড সিরিজের লিনিয়ার কার্ভ সেই লিনিয়ার কার্ভের মধ্যে পড়ে না। সেই জন্য আমি এটাকে কি করতে পারছি না, ওই পেস্টিসাইডের কনসেন্ট্রেশন থাকা সত্ত্বেও সেগুলোকে আমি আমার ডাটা হিসেবে ধরতে পারছি না। তাই যদি আমরা ইনস্ট্রুমেন্ট গুলোকে আরো বেশি সেন্সিটিভিটিটা বাড়িয়ে দিতে পারি তাহলে সেটা আরো অল্প অর্থাৎ মাইক্রো কোয়ান্টিফিকেশন লেভেলেও আমাকে কি দিবে, পিপিবি এর নিচে কি আছে পিপিটি অর্থাৎ পার্টস পার ট্রিলিয়ন লেভেলে যদি আমি এটার সেন্সিটিভিটি ইমপ্রুভ করে দেই তাহলে সেই ডাটাগুলো আমি কি করতে পারবো, 10 ppb নিচের ডাটাগুলোকে আমি কি করতে পারবো, আমার ডাটা হিসেবে আমি গ্রহণ করতে পারবো এবং এইগুলো থেকে আমি আরো বেশি তথ্য হয়তো পেতে পারি। যদি এমনও দেখা যেতে পারে যে 10 ppb এর উপরে যে পেস্টিসাইড গুলোর ডাটা ছিল সেটার ক্ষেত্রে যে আমি ইন্টারপ্রিটেশনটা দিয়েছি সেটা হয়তো আমার হোল পপুলেশনের ডাটাকে রিপ্রেজেন্ট করেনি। যদি আমি দেখা যায় যে নিচের লেভেলের ডাটাগুলো নেই তাহলে আমার ডাটার যে ইন্টারপ্রিটেশন সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়।
সেই জন্য আমাদের অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোর সেন্সিটিভিটি বাড়ানো এবং মাইক্রো কোয়ান্টিফিকেশন লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের ইমপ্রুভ করা দরকার, এবং এটা আমাদের 19th সেঞ্চুরির পরের দিকে আসলে বেশ ইমপ্রুভ হয়েছে। এবং এর মাধ্যমে আমরা কি করতে পেরেছি, সেন্সিটিভিটি এবং ইমপ্রুভড অফ মাইক্রো কোয়ান্টিফিকেশন অফ আইসোলেশন টেকনিক্স এবং অ্যানালাইটিক্যাল মেথডস এবং সিনথেটিক প্রসিডিউর। এবং এটার সাহায্যে আরেকটা জিনিস যেটা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা এনশিওর করেছে উইথ শর্টার রিসার্চ ডিউরেশন। হয়তো যেটা আমরা 10 ppb আইডেন্টিফাই করেছি সেটার ক্ষেত্রে হয়তো সেটা একটা সিঙ্গেল পেস্টিসাইড, ধরো ম্যালাথিয়ন অথবা ডিডিটি, যে কোনো একটা পেস্টিসাইড সে একবার রান করার ফলে 10 ppb রিডিং দিত। কিন্তু এটার সেন্সিটিভিটি অথবা টেকনিক্সটাকে যদি আমি মডিফাই করে দেই এবং অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্টটার যদি সেরকম ক্ষমতা থাকে, ধরো আমার 23টা বা 50টা পেস্টিসাইড একটা রানে, একটা সিঙ্গেল রানে একবারেই আমি পেতে পারি, তাহলে আমার মানে সেই 50টা কম্পাউন্ড 50 বার রান দেওয়ার জন্য যে সময় লাগতো সেই সময়টা আমার কি হচ্ছে, অনেক কমে যাচ্ছে। অর্থাৎ একটা রান দিয়ে আমি কি করতে পারছি, সেই ডাটাটা পেয়ে যাচ্ছি। তাহলে enhance sensitivity এবং improve micro quantification of isolation techniques and analytical methods and synthetic procedure টা কি করে, ensure with shorter research duration, অর্থাৎ অল্প সময়ে খুব নিখুঁত ভাবে অথেন্টিক ওয়েতে আমরা অ্যানালাইটিক্যাল অ্যাডভান্স অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোর মাধ্যমে সেই কম্পাউন্ড গুলোর আইডেন্টিফিকেশন বা ডিটারমিনেশন বা কোয়ান্টিফিকেশন যাই বলি না কেন আমরা করতে পারি। তারপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান বি ইউজড ইন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস ইন ন্যাচারাল ম্যাটেরিয়ালস। বিভিন্ন ধরনের ন্যাচারাল ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, রক্স, মিনারেলস, সয়েল, সেডিমেন্ট, এয়ার, ওয়াটার, প্ল্যান্ট, অ্যানিমাল টিস্যু এটসেট্রা। বিভিন্ন ধরনের কাজে আসলে অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা যেতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাইপস অফ অ্যানালাইসিস টেকনিক। এই অ্যানালাইসিস এর জন্য বিভিন্ন ধরনের টেকনিক্স আছে বা প্রসিডিউর আছে, সেইগুলো কি কি আমি এখানে কয়েকটা নাম দেওয়ার চেষ্টা করেছি। স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস এটা, তারপরে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল অ্যানালাইসিস, মাস অ্যানালাইসিস, থার্মাল অ্যানালাইসিস, সেপারেশন সায়েন্স, ডাটা অ্যাকুইজিশন এন্ড অ্যানালাইসিস, এন্ড ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইব্রিড টেকনিক্স। এইগুলো মোটামুটি আরো আছে, আমি এখানে কয়েকটা টেকনিক্স ইনক্লুড করার চেষ্টা করেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই অ্যানালাইসিস এর যে টেকনিক গুলো আছে সেইগুলোকে করার জন্য আমাদের কিছু কিছু ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হয়। সেইগুলো কি কি এবং সেই ধরনের কিছু ইনস্ট্রুমেন্টের আসলে আমি লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। যেমন লিস্ট অফ মডার্ন ইনস্ট্রুমেন্ট ইউজড ইন কেমিক্যাল অ্যানালাইসিস, এর মধ্যে একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফ। আমি আবার বলছি, যদি এইটা কোনো টেকনিক্স এর নাম হতো তাহলে সেটা হতো গ্যাস ক্রোমাটোগ্রাফি। যেহেতু আমি বলছি ইনস্ট্রুমেন্ট তাই আমি বলছি গ্যাস ক্রোমাটোগ্রাফ, বি কেয়ারফুল। এন্ড সেকেন্ড হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফ, আয়ন ক্রোমাটোগ্রাফ, প্ল্যানার ক্রোমাটোগ্রাফ, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফ, সুপার ক্রিটিক্যাল ফ্লুইড ক্রোমাটোগ্রাফ, size exclusion chromatograph, capillary electrophoresis, nuclear magnetic resonance spectroscope, infrared spectroscope, ultraviolet and visible absorption spectroscope, polarimeter, X-ray fluorescence spectrometer, atomic absorption and flame emission spectroscope, atomic emission spectroscope, mass spectrometer, UV visible spectrometer, inductively coupled plasma optical emission spectrometers, যেটাকে সংক্ষেপে বলা হয় ICPOES, inductively coupled plasma time of flight mass spectrometers, যেটাকে সংক্ষেপে বলা হয় ICP-TOF-MS, near infrared microscope, scintillation counter, gigamolar counter। এইগুলো হচ্ছে মোটামুটি ইনস্ট্রুমেন্ট কিছু ব্যবহার করা যায়। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু এটা আসলে জানার জন্য, তোমাদের জানার জন্য দিয়েছি কি কি ইনস্ট্রুমেন্ট আসলে ব্যবহার করা হয়। এখান থেকে হয়তো মডার্ন কয়েকটা ইনস্ট্রুমেন্টের
ইনস্ট্রুমেন্টের টেকনিক এবং প্রসিডিউর, এদের ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে জানবো। যেমন আমরা যেটা জানবো পরবর্তীতে সেটা হচ্ছে আমরা জানবো এইটা আমাদের এগ্রিকালচারের ক্লাসে খুব বেশি ব্যবহার করা হয়, সেটা হলো যে অ্যাটমিক অ্যাবজর্পশন এন্ড ফিল্ম ইমিশন স্পেকট্রোস্কোপ যেটা ব্যবহার করা হয়, এবং পোলারিমিটার, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে হয়তো জানার চেষ্টা করব। বাকিগুলোর নাম শুধু জেনে রাখলেই হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে যেটা আসলে সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কলোরিমেট্রি। কলোরিমেট্রি আসলে কি? আমরা এখানে যে টেকনিক গুলো দেখেছি সেখানে কলোরিমেট্রি আসলে আমরা আলাদা করে দিইনি, সেটার একটা কারণ আছে। কারণ কলোরিমেট্রি এবং স্পেকট্রোমেট্রি এটা একই জিনিস, প্রায় দুইটার একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা আমি পরে ক্লাসে বলবো, এবং প্রায় পরীক্ষায় বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রায় এই কোয়েশ্চেনটা আসে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কলোরিমেট্রি এন্ড স্পেকট্রোমেট্রি। তাহলে আমরা আগে আসলে কলোরিমেট্রি জিনিসটা কি সেটা আগে একটু শুনি, তারপরে মনে হয় আমরা বাকিগুলো সম্পর্কে পড়বো। কলোরিমেট্রি যে কথাটা সেটা থেকে আমরা বুঝতে পারছি এখানে কালার নিয়ে কিছু বলবো। কালার তো কালার, আর মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ কালার নিয়ে যে মেজারমেন্ট সেটাকে আমরা বলছি কলোরিমেট্রি। অর্থাৎ কালার নিয়ে এখানে আলোচনা করা হবে, এবং এটার ডিটারমিনেশন, কোয়ান্টিফিকেশন, প্রসিডিউর সম্পর্কে বলা হবে, এবং যেখানে এটা সম্পর্কে বলা হবে সেটাকে আসলে বলছি কলোরিমেট্রি। আমরা যদি একটু সংজ্ঞার মাধ্যমে দেখি তাহলে সেটা কিরকম দাঁড়ায়। Colorimetry is concerned with the determination of the concentration of the substance by measurement of the relative absorption of light with respect of a known concentration of the substance. যদি আমি সহজ কথায় বলি তাহলে সেটা বলতে চাচ্ছে আসলে এইখানে কোনো একটা জিনিসের বা কম্পাউন্ডের কনসেন্ট্রেশন মাপা হয়। সেই কনসেন্ট্রেশনটা কিভাবে মাপা হয়? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে একটা নির্দিষ্ট রং শোষণ করে থাকে, এবং সেই রংটাই আমরা আমাদের চোখে দেখতে পাই। অর্থাৎ কি পরিমাণ লাইট সেটা অ্যাবজর্ব করলো এবং কোন ওয়েভলেন্থের লাইট সে অ্যাবজর্ব করলো সেটার উপরে ভিত্তি করে যে কালার ডেভেলপ করবে, সেই কালারটার যে কনসেন্ট্রেশন আমরা ডিটারমিন করে থাকি যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে কলোরিমেট্রি। এক কথায় যদি আমি বলি তাহলে কলোরিমেট্রি ইজ দ্য মেজারমেন্ট অফ কালার, অর্থাৎ কলোরিমেট্রির মাধ্যমে আমরা কালারকে মেজার করে থাকি। আরো সহজ ভাবে যদি ডেফিনেশনটা আমি বলতে চাই তাহলে এটা এইভাবে আসে, তাহলে বুঝতে আরো সুবিধা হওয়ার কথা। কলোরিমেট্রি ইজ এ টেকনিক used, যেটা ব্যবহৃত হয় টু ডিটারমিন, খেয়াল করো, colorimetry is a technique used to determine the concentration of color compounds in solution. অর্থাৎ এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে আসলে কালার সলিউশনে কালার যে কম্পাউন্ড গুলো আছে তাদের কনসেন্ট্রেশনকে নির্ণয় করার যে টেকনিক বা প্রক্রিয়া সেটাই হচ্ছে কলোরিমেট্রি। এখন যেটা কোশ্চেন চলে আসে যে কলোরিমেট্রিতে যে জিনিসগুলো যে কালার ফর্ম করছে সেটা কেন আসলে কালার ফর্ম করছে, এবং কাদেরকে আমরা আসলে কলোরিমেট্রি টেকনিকের মাধ্যমে নির্ণয় করতে পারবো, সেটার যদি আমরা অ্যান্সার খুঁজতে চাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষার জন্য। হোয়াই কালার ইজ ফর্মড ইন কলোরিমেট্রিক টেকনিক্স, কলোরিমেট্রিক টেকনিক্সে কেন কালার কম্পাউন্ড তৈরি হয় বা কালার ফর্ম কেন করে, এবং এই কালার ফর্ম যারা করে তাদেরকেই শুধুমাত্র কলোরিমেট্রিক টেকনিক্স এর নির্ণয় ডিটারমিন করা সম্ভব, বাকিদেরকে কিন্তু করা যাবে না। দেখো কাদেরকে করা যাবে। The variation in the color of a system with change, the variation in the color of a system, কোনো একটা সিস্টেমে কালারের যে ভিন্নতা হয় সেটা পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হয়? In concentration of subcomponents forms the basis of colorimetric analysis. অর্থাৎ এখানে যে কথাটা বলতে চাচ্ছে যে কোনো একটা সিস্টেমে কালারের ভিন্নতার হয় তখনই যখন সেই এলিমেন্ট বা কম্পোনেন্ট বা সলিউট সেটার তারতম্য ঘটে, অর্থাৎ কম বেশি ঘটে। ধরো একটা সহজ এক্সাম্পল যদি আমি দেই, তুমি এক গ্লাস শরবত বানাচ্ছ, সেইখানে 1 চামচ চিনি দিয়ে যদি তুমি শরবত বানাও, সেটা যে পরিমাণ মিষ্টি লাগবে, তুমি যদি সেইখানে 10 চামচ চিনি দাও সেটা তার থেকে 10 গুণ বেশি মিষ্টি লাগবে। সেই রকম ভাবে যদি তুমি 1 গ্লাস
সলিউশন তৈরি করো, তুমি একটা হলুদ কালার দিয়ে, যেমন 1 চামচ রং বা 1 ড্রপ রং দিয়ে যদি তুমি 1 গ্লাস হলুদ কালারের কোনো সলিউশন তৈরি করো, সেটা যদি তুমি 10 ড্রপ দিয়ে তৈরি করো, তাহলে তার কনসেন্ট্রেশনটা কি হবে, আরো বেশি হবে এবং কালারের ইন্টেন্সিটিটা সেখানে বেড়ে যাবে। কেন বেড়ে যাচ্ছে? কারণ যে তুমি ড্রপে যে সলিউটটা ব্যবহার করছো সেইটার পরিমাণ তুমি বাড়িয়ে দিচ্ছ, সেই জন্য সেই ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে। এখানে বলেছে যে the variation in the color of a system with change in concentration of subcomponent forms the basis of colorimetric analysis. এই কলোরিমেট্রিক অ্যানালাইসিসে বিভিন্ন ধরনের কালার কম্পাউন্ড গুলোর কনসেন্ট্রেশন অর্থাৎ সলিউটের কনসেন্ট্রেশনের ভিন্নতার কারণে এই ঘটনাগুলো আসলে ঘটে থাকে। কিন্তু কালার আসলে কেন ফর্ম করে থাকে? The color is usually formed due to the formation of colored complex or compound. এটা আসলে ঘটে থাকে কালার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যখন তৈরি হয়। কেন তৈরি হয়? When the appropriate reagent is added or it may be inherent in the desired constituent itself. The color সাধারণত তৈরি হয়ে থাকে যদি আমরা সেখানে বিভিন্ন ধরনের কালার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড তৈরি হয়। এটা শুধুমাত্র বিভিন্ন ধরনের রিয়েজেন্ট যদি আমি অ্যাড করে থাকি তাহলে সেই কালার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড গুলো তৈরি হতে পারে, অথবা ওই কম্পাউন্ডটার নিজস্ব বৈশিষ্ট্যই হচ্ছে যখন সে সলিউশনে যাবে তখন সে নির্দিষ্ট কালারের সলিউশন তৈরি করবে। এই জন্যই আমরা কালার গুলো দেখতে পাই বা কালার গুলো তৈরি হয়। তাহলে বলছি যে the color is usually formed due to the formation of colored complex or compound when the appropriate reagent is added or it may be inherent in the desired constituent itself. এই কালার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড গুলো কোনো একটা নির্দিষ্ট রিয়েজেন্ট দেওয়ার ফলে তৈরি হতে পারে অথবা এদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণেই হতে পারে। যেমন একটা মানুষের নির্দিষ্ট বৈশিষ্ট্য হতে পারে, যেমন আমি খাটো, অনেকের একটা ইনহেরেন্ট বৈশিষ্ট্য হতে পারে সে লম্বা, সেটা তার নিজস্ব বৈশিষ্ট্য, তাই যখনই সে যাবে তখন সেই বৈশিষ্ট্যগুলো তোমার চোখে পড়বে। অথবা কেউ ফর্সা অথবা কেউ কালো, এইগুলো তার ইনহেরেন্ট বৈশিষ্ট্য, এই কারণেও হতে পারে। অথবা কোনো একটা নির্দিষ্ট রিয়েজেন্টের সাথে সে যখন সলিউশনে থাকে রিঅ্যাকশনে যায়, সেই রিয়েজেন্ট গুলো যখন অ্যাড করা হয় তখন সে কালার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড তৈরি করতে পারে। এই কারণেই আসলে কলোরিমেট্রিক অ্যানালাইসিসের মাধ্যমে যারা এই ধরনের কালার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড তৈরি করে তাদেরকে আমরা আসলে অ্যানালাইসিস করতে পারি বা ডিটারমিন করতে পারি। এরপর যেটা আসে সেটা হলো অ্যাপ্রক্সিমেট ওয়েভলেন্থ অফ কালার। আমি একটা কথা বলেছি যখন কলোরিমেট্রিক অ্যানালাইসিস এর সংজ্ঞা বলেছি তখন বলেছি আসলে যে একটা নির্দিষ্ট রেঞ্জের লাইট সে অ্যাবজর্ব করে, তখন যে রেঞ্জের লাইটটা সে অ্যাবজর্ব করে সেটাই কিন্তু আমরা তখন দেখতে পাই। সেখানে কলোরিমেট্রিক অ্যানালাইসিস এর জন্য কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে এবং সেই নির্দিষ্ট ওয়েভলেন্থের জন্য রেসপন্সিবল কিছু কালার আছে। সেই কালারের চার্টটা আমি এখানে দিয়েছি, দেখো একটু যদি দেখো এখানে যে অ্যাপ্রক্সিমেট ওয়েভলেন্থ অফ কালার্স, সেখানে আমি যেটা বলছি যে আলট্রাভায়োলেট হবে তখনই যদি সেটা 400 ন্যানোমিটারের কম লাইট অ্যাবজর্পশন করে, তখন সেটা হবে আলট্রাভায়োলেট। ভায়োলেট হবে তখন যখন সেটার ওয়েভলেন্থ হবে 400 থেকে 450 ন্যানোমিটার। ব্লু হইতে হলে তার অ্যাপ্রক্সিমেট ওয়েভলেন্থ হবে 450 থেকে 500 ন্যানোমিটার, এবং গ্রিন হবে যখন সেটা হবে 500 থেকে 570 ন্যানোমিটার। ইয়েলো হতে হলে সেটার রেঞ্জ হতে হবে 570 থেকে 590 ন্যানোমিটার। অরেঞ্জ হতে হলে সেটা হতে হবে 590 থেকে 620 ন্যানোমিটার। রেড হতে হলে সেটা লাগবে আসলে 620 থেকে 760 ন্যানোমিটার, এবং ইনফ্রারেড হলে সেটা আসলে গ্রেটার দেন 760 ন্যানোমিটার হলে সেটাকে আমরা তখন বলবো ইনফ্রারেড। এই হলো নির্দিষ্ট ওয়েভলেন্থ এই কলোরিমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে আসে যেটা সেটা হলো কলোরিমেট্রিক অ্যানালাইসিসের বিভিন্ন ধরনের টাইপস। এই কলোরিমেট্রিক অ্যানালাইসিসটা আসলে টাইপ দুইটা, একটা হচ্ছে কি ভিজুয়াল কলোরিমেট্রি, আরেকটাকে আমরা বলছি কালার কম্পারেটর। ভিজুয়াল কলোরিমেট্রি আরেকটাকে আমরা বলছি কালার কম্পারেটর। ভিজুয়াল কলোরিমেট্রি
এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি আসলে এটাকে কিভাবে নির্ণয় করা হবে। ভিজুয়াল মানে কি দেখা, খালি চোখে দেখা। কলারিমেট্রি তো হচ্ছে কলার বা কালার মানে হচ্ছে কালার, আর মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট। অর্থাৎ খালি চোখে দেখে যে আমরা মেজারমেন্ট করব, কালারের পরিমাপ করব, সেটাকে আমরা বলছি ভিজুয়াল কলোরিমেট্রি। যদি আমরা সংজ্ঞা আকারে দেখি তাহলে দেখায়, ইন ভিজুয়াল কলোরিমেট্রি the amount of an element is determined by observing the intensity of color with the help of naked eye. আমি আবার বলছি, in visual colorimetry the amount of an element, অর্থাৎ সেই এলিমেন্টটা কতটুকু আছে সেটা আমরা নির্ণয় করব কিভাবে, খালি চোখে কালারের পরিমাণটা দেখে। অবজার্ভিং দ্য ইন্টেন্সিটি অফ কালার উইথ দ্য হেল্প অফ নেকেড আই, খালি চোখে দেখে আমরা বলবো যে ওখানে কি পরিমাণ অ্যামাউন্ট সেখানে আছে। সেটা যে কলোরিমেট্রিক অ্যানালাইসিসের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলছি ভিজুয়াল কলোরিমেট্রি। আরেকটা টাইপ হচ্ছে সেটাকে আমরা বলছি কালার কম্পারেটর। এটাকে আমরা বলছি কালার কম্পারেটর। অর্থাৎ এইখানে আমরা কি করব, যে যে কালার গুলো হবে সেগুলোকে কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব, এটার যে আসলে বেসিস বা মূলনীতি সেটা আসলে ভিজুয়াল কলোরিমেট্রির মতোই, কিন্তু এখানে কি করা হয়, এখানে দেখো, দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ অ্যাক্টস on the basis of visual colorimetry is called color comparator. এখানেও বেসিসটা ভিজুয়াল কলোরিমেট্রির মতোই, এখানে কালার ডেভেলপ হবে এবং এই কালারটার সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। কিভাবে করব, দেখো এখানে যে বলছে, the color of the standard solution, the color of the standard solution is expressed in the printed chart. অর্থাৎ আমরা একটা স্ট্যান্ডার্ড সিরিজ তৈরি করব, অর্থাৎ হতে পারে 10 ppb, 20 ppb, 30 ppb, 40 ppb, 50 ppb, 60 ppb, এভাবে আপ টু 100 ppb পর্যন্ত ধরো আমার একটা স্ট্যান্ডার্ড সিরিজ। এই স্ট্যান্ডার্ড সিরিজ যখন আমি তৈরি করব, এই স্ট্যান্ডার্ড সিরিজের মান বাড়ার সাথে সাথে আমার কালারের যে চার্ট সেটার ইন্টেন্সিটি বাড়বে। সেই বাড়া ইন্টেন্সিটির যে স্ট্যান্ডার্ড সিরিজের চার্ট সেটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে নিয়ে আমি একটা কোনো আননোন কনসেন্ট্রেশনের সলিউশন রান করব। রান করে দেখব যে সেইটার কি ধরনের কালার এসেছে এবং সেইটা আমার স্ট্যান্ডার্ড সিরিজের যে চার্ট সেটার সাথে কম্পেয়ার করব, তার এগেইনস্টে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখব আমি আসলে আননোন সলিউশনটাতে কি পরিমাণ সেই কম্পোনেন্টটা আছে এবং কোন রেঞ্জের কালারের সাথে সেটা মিলছে। সেইভাবে আমরা কম্পেয়ার করে যেহেতু আমরা কি করব, স্ট্যান্ডার্ড সিরিজের সাথে আননোন সলিউশনটার কালার যেহেতু কম্পেয়ার করব, সেই জন্য আমরা এটাকে বলছি কালার কম্পারেটর। তাহলে দুইটা জিনিস, একটা হলো ভিজুয়াল কলোরিমিটার আর একটা হচ্ছে কলোরিমেট্রি, আর একটা হচ্ছে কি কালার কম্পারেটর। এবং এই ভিজুয়াল কলোরিমেট্রি এবং কালার কম্পারেটর এইগুলোকে অ্যানালাইসিস করার জন্য আমাদের কিছু মেথড আছে এখানে, যেমন মেথডস অফ কালার মেজারমেন্ট। এই মেথড হচ্ছে এখানে আমাদের 5টা বা 6টা মেথড আছে আমাদের এই কালার কম্পারেটরের, সরি কালার কম্পারেটরের নয়, টোটাল মেথডস অফ কালার মেজারমেন্ট। অর্থাৎ কালার পরিমাপের জন্য আমরা ব্রড সেন্সে 6টা মেথড বা প্রক্রিয়ার সাহায্য নিয়ে থাকি। এর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিরিজ মেথড, ডুপ্লিকেশন মেথড, ডাইলুশন মেথড, ব্যালেন্সিং মেথড, ফটো ইলেকট্রিক ফটোমিটার মেথড, স্পেকট্রোফটোমেট্রিক মেথড। এই 6টা মেথডের মাধ্যমে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কালার নির্ণয়ের জন্য। এই প্রত্যেকটা মেথডের বর্ণনা আমরা নেক্সট ক্লাসে পড়বো এবং স্পেকট্রোফটোমেট্রিক এবং কলোরিমেট্রিক অ্যানালাইসিসের যে ডিফারেন্স সেইটা পড়বো এবং স্পেকট্রোফটোমেট্রি সম্পর্কে জানবো। সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম সেটা হচ্ছে, আমরা প্রথমেই দেখার চেষ্টা করেছি, আমরা ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস নিয়ে যেহেতু পড়বো সেই জন্য আমরা আগেই জানার চেষ্টা করেছি যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি জিনিসটা কি। তারপরে দেখার চেষ্টা করেছি যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি কিভাবে এসেছে, তার উৎপত্তি কি বা হিস্ট্রিটা কি সেটা জানার চেষ্টা করেছি। তারপরে আমরা জেনেছি যে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটার বিজ্ঞানে কি কি ভূমিকা আছে।
তারপরে আমরা জানার চেষ্টা করেছি যে আমাদের যে এগ্রিকালচারাল রিসার্চ সেই ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস এর ভূমিকা কি। তারপরে আমরা জানার চেষ্টা করেছি যে কেমিক্যাল অ্যানালাইসিসটা আসলে কি। এরপরে আমরা জেনেছি কেমিক্যাল অ্যানালাইসিস এর কি কি ধাপ আছে এবং এই কেমিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর ভূমিকা কি। এবং আমরা তারপরে জেনেছি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এর টেকনিক, কয়েকটার নাম জেনেছি। এরপরে আমরা জেনেছি যে বিভিন্ন ধরনের লিস্ট, কি কি ইনস্ট্রুমেন্ট আমরা কেমিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার করে থাকি। এরপরে আমরা যেটা জেনেছি সেটা হলো এই ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস এর যে টেকনিক তার মধ্যে একটা টেকনিক হচ্ছে কলোরিমেট্রি। সেই কলোরিমেট্রিটা কি সেটা সম্পর্কে আমরা জেনেছি এবং এই কলোরিমেট্রির বেসিসটা কি, অর্থাৎ এই কালার ফরমেশনের প্রিন্সিপলটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করেছি। এবং এই কালার যে ফর্ম করে তার নির্দিষ্ট কিছু ওয়েভলেন্থ আছে সেটার একটা চার্ট দেখেছি। এবং আমরা দেখেছি যে এই কলোরিমেট্রিটা দুইটা ব্রডার টার্মে বিভক্ত, ভাগে বিভক্ত, সেটা হচ্ছে ভিজুয়াল এবং কালার কম্পারেটর। এবং এরপরে আমরা দেখেছি যে এই কালার মেজারমেন্টের জন্য বিভিন্ন ধরনের মেথড বা টেকনিক আছে। সেটার ক্ষেত্রে আমরা দেখেছি যে 6টা টেকনিক আছে এবং এই 6টা টেকনিক সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব। এবং এইটা সম্পর্কে তোমরা যদি ভালোভাবে জানতে চাও তাহলে তোমরা একটা বইয়ের রেফারেন্স নিতে পারো। সেটা হচ্ছে তোমরা ভোগেলস টেক্সট বুক অফ কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, সেই বইটা একটু দেখতে পারো, অনলাইনে সার্চ করেও দেখতে পারো। সেই বইটাতে এইগুলো সম্পর্কে 253 নম্বর পেজে সম্ভবত এইগুলো সম্পর্কে ভালোভাবে আরো ডিটেলসে বলা আছে। অনেকেই দেখছি এখানে রেইজ করেছে হ্যান্ড, আমি একটু মিউট অপশনটা যদি অন করে দিই তাহলে মনে হয় শুনতে পারবো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, 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 হ্যালো। আমি আনমিউট করেছি তোমাদের সবাইকে। হ্যালো, হ্যালো, হ্যালো। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, 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 হ্যালো। হ্যালো, চ্যাট অপশন। চ্যাট অপশন। হ্যালো, হ্যালো। তোমরা কি শুনতে পাচ্ছ? তোমাদের মধ্যে মনে হয় কেউ রেইজ করেছো হ্যান্ড, তাদের কোয়েশ্চেনটা যদি আমাকে একটু বলো। আমি আনমিউট করার অপশন দিয়েছি তোমাদেরকে। আমি তো শুনতে পাচ্ছি না, তোমরা আনমিউট করে কথা বলো।
আনমিউট করে কথা বলো। তোমরা নিজেদের ইয়েটা আনমিউট করে কথা বলো। আনমিউট করা যাচ্ছে না? আমি তো তোমাদের সবাইকে আনমিউট করেছি অলরেডি। এখন হয় কিনা দেখো তো, আনমিউট হয়েছে কিনা। ইয়েস ম্যাম, এখন হয়, এখন হয়। তোমাদের এখন হয়েছে ম্যাম। এখন হচ্ছে কালকে মারবেন তাহলে চলো না ম্যাম জি ম্যাম ম্যাম এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছি। একজন করে বলো, সবাই বলে তো আমি শুনতে পাবো না। একজন করে বলো তোমাদের কি। বাকিরা মিউট কইরা যে কোশ্চেন করবে সে আনমিউট করে কথা বলো। হ্যাঁ, যে কথা বলতে চাও সে আনমিউট করে এক এক করে কথা বলো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কোলোরিমেট্রি মেথডটা কি অ্যাকচুয়ালি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ? না, কলোরিমেট্রি মেথডটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের একটা টার্ম। সেখানে আমরা তোমাদের কি বলবো, কালারের ইন্টেন্সিটিটা কি আছে সেইটুকু আমরা কোয়ান্টিফাই করতে পারি। কালারের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো না যে ওই কম্পাউন্ডটা কি, কারণ ওই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য নির্দিষ্ট একটা কম্পাউন্ড বা ওয়েভলেন্থ রেসপন্সিবল, এটার মাধ্যমে আমরা সেটা জানতে পারবো আগে থেকেই। কলোরিমেট্রিতে আমি যদি দেখো তোমাদের যে কালারের ওয়েভলেন্থ দিয়েছি, সেখানে কোন কালারের জন্য কি ওয়েভলেন্থ রেসপন্সিবল সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতে পারবো। তাই কলোরিমেট্রির মাধ্যমে আমরা সেই কালার যখন বাড়বে, তার ইন্টেন্সিটি যখন বাড়বে বা সেই স্ট্রেংথ যখন বাড়বে, তার মাধ্যমে আমরা জানতে পারবো যে সেটার অ্যামাউন্ট কি পরিমাণে আছে। এটা একটা কোয়ান্টিটেটিভ মেথড অফ অ্যানালাইসিস, নট কোয়ালিটেটিভ। ঠিক আছে, আমি ধন্যবাদ। যখন তোমাদেরকে মেথড গুলো সম্পর্কে বলেছি, দেখো তোমাদের যখন কলোরিমেট্রিক অ্যানালাইসিসের মেথড গুলো সম্পর্কে বলেছি, তখন কিন্তু আমি এখানে বলেছি the quantitative comparison of these two solutions can be carried out by one or more of the following 6 methods. এই 6টা মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, কোয়ান্টিটেটিভ কম্পারিজন করতে পারি, তুলনা করতে পারি, যে কালারের ভিন্নতার উপর ভিত্তি করে তুলনা করতে পারি সেখানে কম বা বেশি আছে কিনা, এবং সেটাকে নির্ণয় করার জন্য আমরা 6টা মেথড ব্যবহার করে থাকি। তুমি কি ক্লিয়ার হয়েছো? জি ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, তারপরে কি কারো কোনো কোশ্চেন ছিল মনে হয়? জি ম্যাম। ম্যাম হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। ম্যাম হচ্ছে প্রথম দুইটা স্লাইড আর একটু শর্টলি এক্সপ্লেইন করবেন। আসলে আমার কারেন্ট ছিল না, তো আমি হচ্ছে ক্লাসটা তখন অ্যাটেন্ড করতে পারিনি। অ্যাটেন্ড করতে পারোনি? প্রথম দুইটা স্লাইড বলতে আসলে তুমি বোঝাতে চাচ্ছ যে শুরুর দিকে? একদম শুরুর দিকে। শুরুর দিকে আমরা আসলে দুটো জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে খুবই অল্প কিছু ছিল। সেটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। আমরা যে টপিকটা নিয়ে আসলে আলোচনা করছি সেটা হলো ইনস্ট্রুমেন্টাল মেথড অফ অ্যানালাইসিস। তাই ইনস্ট্রুমেন্টাল মেথড অফ অ্যানালাইসিসটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। যদিও তোমাদের সিলেবাসে এই জিনিসগুলো নেই, কিন্তু আমি শুরু করার আগে আমার মনে হয়েছে এই জিনিসগুলো সম্পর্কে জানা দরকার। প্রথমে যেটা জানা দরকার সেটা হলো যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আসলে কি। যেমন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আমরা বলতে বোঝাচ্ছি যে সেপারেটিং, আইডেন্টিফাইং এন্ড ডিটারমিনিং দ্য রিলেটিভ অ্যামাউন্টস অফ দ্য কম্পোনেন্টস ইন এ স্যাম্পল অফ ম্যাটার। এটার মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে আমরা পৃথক করতে পারি, তাকে চিহ্নিত করতে পারি, অথবা সেই কম্পোনেন্টটা সেখানে কি পরিমাণে আছে সেইটা জানতে পারি, এবং এইটা যে জায়গায় আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। আরেকটা জিনিস যেটা বলেছি যে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিটার উৎপত্তি কেন হয়েছে বা হিস্ট্রিটা আসলে কি, এটা বলতে গিয়ে আমরা বলেছি আসলে যে 1600 থেকে 1900 সালের দিকে এই কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মানুষের মাথায় অ্যারাইজ করা শুরু করে, যে আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলো আছে বা কেমিক্যালস গুলো আছে সেগুলো আসলে কি, এদের গতি প্রকৃতি কি, এদের নেচার কি, এদের কি ধরনের রিঅ্যাকশন করে, এদের ফাংশনাল গ্রুপ কি, এদের স্ট্রাকচার কি, এদের মেকানিজম কি, এই ধরনের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মানুষের মাথায় আসে। যখন আসে তখনই আসলে এই অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি এরিয়াটার জন্ম হয়। এবং
যদিও এটা 1600 সালের দিকে শুরু হয়, আমরা বলেছি যে 1900 সালের পরের দিকে এটার ব্যাপক মানে বিপ্লবিক পরিবর্তন হয়। এবং এই 1900 সালের শুরুর দিকে আমরা কি পাই দেখো, আমরা দেখেছি যে 1900 সালের শুরুর দিকে আমরা এই ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসটাকে বিজ্ঞানের একটা কি বলতে পারি মানে গুরুত্বপূর্ণ ডোমেইন হিসেবে সব বিজ্ঞানীদের কাছে বা সায়েন্টিস্টদের কাছে পরিচিতি লাভ করে। এবং এই সময় আমরা দুইটা জিনিস জানতে পারি, এটা হলো যে স্পেকট্রোস্কোপিক অথবা স্পেকট্রোমেট্রিক টেকনিক্স গুলো তখন আবিষ্কার হতে শুরু করে। এবং এটা 20 শতকের শুরুর দিকে শুরু হয় এবং 20 শতকের শেষের দিকে এই টেকনিক্স গুলো আসলে আরো রিফাইন্ড হয় বা আরো অথেন্টিক আকারে আমরা এগুলো সম্পর্কে জানতে পারি। এবং এই 20 শতকের শেষের দিকে সেগুলো শুধু আবিষ্কার হয়েছিল টেকনিক গুলো, কিন্তু 20 শতকের শেষের দিকে এদের প্রায়োগিক দিক কি, আমরা এটাকে কোথায় কাজে লাগাতে পারি সেই জিনিসগুলো আসলে আসে। তখন আমরা তাদেরকে ফরেনসিক বিভিন্ন ধরনের ক্রাইম আইডেন্টিফাই করার জন্য বা কি বলবো আরো অথেন্টিক ওয়েতে আমরা যদি সেখানে উপস্থিত নাও থাকি তাহলে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের এই ইনস্ট্রুমেন্টাল প্রসিডিউরের মাধ্যমে যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের মাধ্যমে যে সেখানে আসলে কি ধরনের ক্রাইম হয়ে থাকে। বা ধরো একজন লোক মারা গেলে তাহলে আমরা তাদের দাঁতের যদি আমরা ইয়ে করে থাকি ফরেনসিক অ্যানালাইসিস করে থাকি তাহলে আমরা বলতে পারি যে সে কত বয়সের মাঝখানে ছিল সে যখন মারা গিয়েছে, অথবা তার ডেথটা কি নরমাল ছিল বা ছিল না, অথবা আমরা বলতে পারি যে তার পেলভিক বোনটা যদি আমরা কি করি আইডেন্টিফাই করি তাহলে বলতে পারবো সে ছেলে না মেয়ে। এই জিনিসগুলো আসলে আমাদের চলে আসে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির 20 শতকের শেষের দিকে। এবং এটার বিভিন্ন এরিয়াতে তখন কাজ করা শুরু হয়, তো তখন আমাদের এগ্রিকালচার বা কৃষির ক্ষেত্রে আরো স্পেসিফিক ভাবে এটার ভূমিকা কি সেগুলো সম্পর্কে আমরা আসলে রোল অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে জানার চেষ্টা করেছি এই প্রথম দুইটা স্লাইডে। শারমিন নাকি কি? থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আজকে ক্লাসটা তো রেকর্ড করা হয়নি, জি ম্যাম তো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ম্যাম। থেকে পাবো? হ্যাঁ বাপ্পি কিছু বলতে চাচ্ছ? তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম বললাম আজকের ক্লাসটা তো মনে হয় রেকর্ড করা হয়নি, তো আমরা রেকর্ডিংটা কিভাবে পেতে পারি? ওই সেন্ট্রালি যে রেকর্ড করা হয় ওইটা রেকর্ড তোমাদেরকে কি কেউ কি বলে তোমাদেরকে কি রেকর্ড কি কেউ পাঠিয়েছে? জি ম্যাম, গুগল ক্লাসরুমে আমাদের মানে আদার্স টিচাররা মানে পাঠিয়েছেন তাদের ক্লাস রেকর্ড। আচ্ছা আমি অবশ্য রেকর্ডটা কিভাবে করে সেটা সম্পর্কে আমি রেকর্ডটা তোমাদেরকে দেওয়া যাবে কিনা সেটা সম্পর্কে আমি শিওর নই। তো আমি যেটুকু শুনেছি যে তোমাদেরকে ওইভাবে রেকর্ড সেন্ট্রালি সেটা স্টোর থাকবে, কিন্তু তোমাদের কাছে দেওয়া হবে কিনা আমি সেটা সম্পর্কে শিওর না। অন্যান্য স্যাররা গুগল ক্লাসরুমে মানে আপলোড করে দিয়েছে। আমি তোমাদেরকে আমার নোটটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। তোমাদের যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল, তানভীর, পলি, আরো কে কে যেন রিকোয়েস্ট করেছিল, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি রেকর্ডটা তোমাদেরকে দেবো কিনা এই সম্পর্কে এখনো শিওর নাই। আমি আমার ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে আলাপ করে নিব, যদি ডিন অফিস থেকে সেই ধরনের নির্দেশনা থাকে সেই ক্ষেত্রে হয়তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারি, আদারওয়াইজ নট। ওকে ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন? ক্লাস সম্পর্কিত আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? নো ম্যাম। বইয়ের নামটা কি বললেন আরেকবার বলতেন? ভোগেলস টেক্সট বুক অফ কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। ভোগেলস ভি দিয়ে ভি, ভোগেলস টেক্সট বুক অফ কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তোমাদের যদি সমস্যা হয় শুনতে, আমি নেক্সট ক্লাসের বইয়ের নামগুলো লিস্ট করে তোমাদের স্লাইডে দিয়ে দিব। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো হ্যালো, আর কারো কোনো কোয়েশ্চেন? না ম্যাম, মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। যদি না থাকে তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে তোমরা কি অলরেডি তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়েছো কিনা? জি ম্যাম। জি ম্যাম।